গল্পে স্বল্পে তরুণে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্য ভাণ্ডারে ছোট গল্পের সম্ভার অতুলনীয়। মণিমাণিক্য খচিত সেই সব ছোট গল্প নিয়েই আপনাদের সামনে আমি তরুণ। আজকের গল্প সম্রাট, রচনা সৈয়দ শামসুল হক। 22 বছর আগে আম গাছটা নিজ হাতে পুঁতেছিলেন জহির সাহেব। 22 বছরে গাছটা অনেক বড় হয়েছে। ঘন সবুজ পাতায় ছেয়ে গেছে ডালগুলো। আকাশের অনেকটা জায়গা জুড়ে শুধু সবুজ রঙের ছোপ। দোতলার যে ঘরটায় তিনি শোন, তার জানালা দিয়ে উঁচু ডালগুলো আত্মীয়ের মতো কাছাকাছি সরে এসেছে। এরই একপাশে সকাল থেকে সন্ধে অবধি আজ 6টি বছর একটি আরাম চেয়ারে বসে কাটিয়েছেন তিনি। কখনো দৃষ্টি উদাস হয়ে এসেছে, কখনো চোখে রং ধরেছে তাঁর, কিন্তু প্রতিটি দিন সমান আগ্রহে ভর করে তিনি এগিয়ে এসেছেন জানলার পাশে। বিন্দু বিন্দু করে উপভোগ করেছেন সবুজের সে সমারোহ। 6 বছর আগে রেলগাড়ির চাকার তলায় বাঁ পা ভেঙে গিয়েছিল, একথা প্রায় ভুলে গেছেন তিনি। শরীরে যেখানটায় বাম বাহু এসে শিকড় গেড়েছে, তার তলায় যে চকচকে বার্নিশ করা ক্র্যাচ, তাও একদিন তাঁর সচল অঙ্গেরই একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। আর এত বড় একটা বিপর্যয়ের চিত্র পাথর চাপা পড়ে গেছে মনের এক অন্ধকার কোণে। 6 বছর আগের জহির সাহেব আর 6 বছর পরের জহির সাহেবের মধ্যে যে তফাত, তা অন্তত তাঁর 22 বছর বয়সী ছেলে শাহেদ স্পষ্ট করে ঠাহর করতে পারে না। পৃথিবীর বরফ যুগে যে একটা প্রলয় ঘটে গিয়েছিল, তার যেমন কোনো স্পষ্ট নিদর্শন নেই, এও যেন খানিকটা তেমনি। 5:35 ঘুম থেকে উঠে কাঁটায় কাঁটায় 6:30 আরাম চেয়ারটার দিকে এগিয়ে এলেন জহির সাহেব, ক্র্যাচে ভর করে একটু সামনের দিকে মাথা ঝুঁকিয়ে। তারপর বাঁ দিকের হাতলে ক্র্যাচটা ঠেস দিয়ে রেখে নিজে বসলেন সাবলীল ভঙ্গিতে। দুহাতে মুখখানা আলতো করে মুছে দৃষ্টি মেলে দিলেন জানলার বাইরে। নিখাদ সোনার মতো প্রথম রোদ এসে পড়েছে আম গাছটার ডালে, পাতায় আর মুকুলে। চিকচিক করছে। শান্ত হয়ে এলো তাঁর দৃষ্টি। অগোচরে মনটাও স্নিগ্ধ হয়ে উঠল। কিন্তু সাপের মতো কুটিল কয়েকটা রেখা ফুটে উঠল কপালে কার যেন পদশব্দে। অনুভব করলেন, জানেন কে এলো। একটু পরে ধীরে ধীরে চোখ ফেরালেন। মরিয়ম থতমত খেয়ে গেলেন। শুধু শুধু এরকম তার প্রত্যেক দিনই হয়, আজ 6 বছর ধরে হচ্ছে। এক টুকরো মাখন রুটি মুখে দিতে দিতে নিচু চোখেই জহির সাহেব প্রশ্ন করলেন, রিজিয়া পড়ছে? মরিয়ম উত্তর দেন সঙ্গে সঙ্গেই, শরীফ পড়ছে। না, সে পড়ছে না, আমি জানি। চোখ তুলে জহির সাহেব বললেন। যাকে বললেন সে কোনো কথা বলতে পারল না। কিন্তু কেন? হাত মুছে তোয়ালেটার ট্রের উপর রাখতে রাখতে জহির সাহেব জিজ্ঞাসা করলেন, কিন্তু কেন? প্রথমবারের প্রশ্নে যতটুকু উত্তাপ ছিল, দ্বিতীয়বারে ততোধিক। তাই উত্তরটা পেতে যেন একটু দেরি হলো। ওর নাকি গত মাসের মাইনে বাকি পড়েছে, তাই। মাইনে বাকি পড়েছে? তাজমহল গুঁড়ো হয়ে গেছে শুনলেও এতখানি বিস্মিত তিনি হতেন না। কেন মাইনে বাকি পড়েছে? টাকার অভাব? আমার ছেলের টাকার অভাব? না, তা নয়, তবে মরিয়ম
ছেলের পক্ষ থেকেই যেন সংকুচিত হয়ে পড়েন। তবে তবে কি বলছিল? বলো। বলছিল তোমার কাছে আসতে নাকি ওর ভয় করে। কথাটা বলে মাথা নিচু করলেন মরিয়ম। পক্ষান্তরে জহির সাহেব চোখ তুললেন। ভয়? তারপর আরাম চেয়ারে আরো খানিকটা নড়ে চড়ে বসে ডান পাটা একটু সামনের দিকে ঠেলে দিয়ে গলাটা খাদে নামিয়ে আনলেন। ভয়? চোখ দুটো তার চকচক করে উঠল ছুরির মতো। কিছুক্ষণ পরে নরম গলায় বললেন, তুমি অনেকক্ষণ দাঁড়িয়ে, বসো। মরিয়ম একটা চেয়ারে বসলেন, দূরে। তুমিও তো এসব দেখতে পারো। কি উত্তর দেবে মরিয়ম? কি ঘরে বাইরে, কি ব্যবসার ক্ষেত্রে, কি সংসারে, সবখানেই সবটুকু কর্তৃত্ব স্বামী নিজের মুঠোর ভেতর রেখেছেন। সেখানে মরিয়ম মাথা ঢোকাবেন কেমন করে? জহির সাহেবের দৃষ্টি নিষ্পলক। হঠাৎ তিনি সোজা হয়ে বসলেন, যেন ডুবে যাচ্ছিলেন, মাটির পরশ পেলেন। গম্ভীর একটানা গলায় জিজ্ঞেস করলেন, কত মাইনে ওর? 5 টাকা। বুক পকেটের গভীর থেকে একতারা নোট বের করে 5 টাকার একখানা নোট ওর হাতে দিলেন। হ্যাঁ, শরীফকে বলো আর যেন কোনোদিন মাইনে বাকি না পড়ে। মরিয়ম উঠে যাচ্ছিলেন, থমকে দাঁড়ালেন। আর শোনো, শুনেছি ও নাকি লেখাপড়ায় মন দিচ্ছে না তেমন। তুমি ওকে না না, আমি নিজেই বলবো খন। তুমি যাও। এখন তিনি একা, অথচ সম্পূর্ণ। আর তাই তো বোঝেন, এই 6টি বছরের নিঃসঙ্গতা তার কাছে নিঃসঙ্গতা নয়। আশেপাশের প্রতিটি জিনিসের উপর তার যে আধিপত্যবোধ, তাই যেন তার বুকের গভীর খাতটাকে ভরে রেখেছে। বাইরে আমগাছটা মাথা জাঁকিয়ে দাঁড়িয়ে আছে। জহির সাহেব একদিন যেমন করে ওকে পুঁতেছিলেন, লালন করেছিলেন, ঠিক তেমনি করে কি উপড়ে ফেলে দিতে পারেন না? একটু মৃদু হেসে দৈনিকখানা তিনি মেলে ধরলেন, কিন্তু হাত ঘড়িটার দিকে চোখ পড়তেই থামতে হলো। পুরো 8:30 বেজে গেছে। বাবাকে এমন সময় পড়বার ঘরের দরজায় দেখে রিজিয়া অবাক হলো। শরীফ মাথা নিচু করল বইয়ের পাতায়, যেন একাগ্রতায়, কিন্তু সেদিকে তাকালেন না তিনি। মেয়েকে বললেন, এদিকে আয় তো, এখনো গাড়ি বের করেনি ড্রাইভার? রিজিয়া এগিয়ে এলো। এই তো যাচ্ছি স্কুলে। হাত ঘড়িটা চকিতে দেখিয়ে নিলেন জহির সাহেব। তারপর মেয়ের পা থেকে মাথা অবধি খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন বাজের মতো তীক্ষ্ণ দৃষ্টিতে। একই একই পোশাক তোর? হ্যাঁ, এরকম পোশাক পরে তুই স্কুলে যাবি নাকি? রিজিয়া বিব্রত হয়ে একবার নিজের দিকে একবার বাবার দিকে তাকায়। কখন মরিয়ম এসে পেছন থেকে নিচু গলায় বলেন, কেন, ও তো আজকাল সব নিয়েই পড়ছে। তাই নাকি? একটু ঠাট্টার মতো শোনালো। তারপর রিজিয়াকে বললেন, কাল দর্জি বাড়ি থেকে যে নতুন সেট এসেছে সেটা পরোগে, যাও। এরপর শরীফের দিকে একটু তাকালেন, কিছু হয়তো বলবেন, কিন্তু বললেন না। চুপচাপ অনেকক্ষণ ক্র্যাচটা শক্ত করে ধরে তিনি ডান পা আলগোছে নাড়লেন একবার, পূর্ণস্বাস্থ্য অস্থির ঘোড়ার মতো। ভেতরে বাইরে সবকটা বারান্দা একে একে ঘুরে এলেন জহির সাহেব, যেন মেপে মেপে দেখলেন। তারপর দোতলায় তার ঘরে যাবার সিঁড়িটা যেখান থেকে উঠেছে, তার পাশেই শাহেদের ঘরের সবুজ রঙের ভারী দোরপর্দাটা ডান হাতে সরিয়ে ভেতরে ঢুকলেন। শাহেদ টেবিলের ওপর পা তুলে বই পড়ছিল, তাড়াতাড়ি পা নামিয়ে নিল। জহির সাহেব উল্টো দিকের একটা সোফায় বসলেন একটু আলস্যে, ডান হাতে ক্র্যাচ সিধে করে ধরে একটু পরে বললেন, তোমার শরীরটা যেন ভেঙে পড়েছে শাহেদ। শাহেদ বিব্রত হল। কি জানো, তোমরা মানে আজকালকার ছেলেরা স্বাস্থ্যের দিকে তেমন নজরই দাও না।
অথচ আমরা তোমাদের বয়সী যখন ছিলাম তখন দু হাতে দুটো করে জোয়ান ঠেকাতে পারতাম, তেমন তাকত ছিল। কথাগুলো বলবার গুণে রিজু ও বলিষ্ঠ। শাহেদ কি যেন বলতে চায়, কিন্তু উনি কান দেন না। স্বাস্থ্যই আসলে সব, মূলধনও বলতে পারো। এই স্বাস্থ্য ছিল বলেই না বর্মা মুলুকের জঙ্গল থেকে সেগুন কাঠের আড়ত উদ্ধার করতে পেরেছে এককালে। শাহেদ অপরাধীদের মতো নখ খোটে। বাবা দৃষ্টির সম্মুখে সংকুচিত হয়ে পড়ে। আরও কথা হয়। জহির সাহেবই প্রধানত বলেন। একসময় তিনি উঠে পড়েন, টেবিলের কাছে এসে বইপত্তর অন্যমনস্কভাবে ঘাঁটেন। দু একটা বই উল্টোপাল্টে দেখে সিঁড়ির পথ ধরেন। শাহেদ যেন হাঁপ ছেড়ে বাঁচে, যেন একখানি মেঘে আকাশ ভরেছিল, গুমট করেছিল, এখন সেটা কেটে গেছে। ও ভেবে পায় না বাপের উপস্থিতিকে কবে থেকে সে এত এড়িয়ে চলতে শুরু করেছে। ছোটবেলায় বাপ প্রায়ই বাড়িতে থাকতেন না, আজ এখানে কাল ওখানে, এমনি করেই কেটেছে। মাঝে মাঝে এসেছেন, সেও অল্প দিনের জন্যে। তখন থেকেই বাপের কাছে সে বড় একটা ঘেঁষেনি, কেমন গা ছমছম করত। বাপের মুখে শোনা দূর দেশের মতো দূর অথচ রহস্যময় মনে হতো তার। তারপর তিনি যেদিন পা হারিয়ে এসে দোতলার ঘরে আশ্রয় নিলেন, তখনও সে দূরে দূরেই থেকেছে। এক পায়ের ওপর শিকারী পাখির মতো খটখট করে ক্র্যাচ টেনে টেনে যখন উনি চলতেন, তখন রীতিমতো ভয় করত তার। শিরশির করত সারাটা শরীর, অনাত্মীয়ের মতো ঠেকত। তবু শাহেদ অনেক দিন ভেবে দেখেছে বাবা তার জীবনের অনেকখানি জুড়ে রয়েছেন, দখল করে রয়েছেন। জহির সাহেব আরাম চেয়ারে আবার এসে বসলেন। অনেকখানি ক্লান্তি আর অবসাদ এসে ভর করেছে, কিন্তু অভিযুক্ত করতে পারেনি। এখনও তার দিনের কাগজ পড়া হয়নি। এরপর দুপুরের খাবার পর ব্যবসার কাজ তো রয়েছেই। শাহেদকে বড় ভালো লাগে তার। নিজের সৃষ্টির দিকে শিল্পী যে দৃষ্টিতে তাকায়, এও যেন খানিকটা তেমনি। 22টি বছর তিল তিল করে ওকে গড়ে তুলেছেন, ওর ভেতরে নিজের ছবিকে নতুন করে খুঁজেছেন। আর তাই যখন তখন ওর সামনে গিয়ে দাঁড়ান, দুটো কথা বলেন গভীর তৃপ্তি নিয়ে। কাগজটার শেষ পৃষ্ঠা উল্টান তিনি। ইতস্তত চোখ বুলোতে বুলোতে এক জায়গায় এসে থমকে দাঁড়ান। অদ্য হতে বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীগণের ধর্মঘটের সিদ্ধান্ত। সোজা হয়ে বসেন তিনি, চোখ দুটো মিটমিট করেন বারেক। কালে কালে ছেলেগুলোর হলো কি? কথায় কথায় ধর্মঘট, মিছিল। অবাক হন তিনি। কই, এরকম তো তাঁরা ছিলেন না। কয়েকটা বখাটে ছেলে মিলে গোটা দেশটাকে যেন উচ্ছন্নে ঠেলে দিচ্ছে। এত বড় উদ্ধত্ত জহির সাহেবের ধারণাতীত। হঠাৎ তার মনে শঙ্কা জাগে, এক বিন্দু ভয়। পরক্ষণেই চোয়ালের হাড় ফুলে ওঠে। কাশেম! ছোকরা চাকর এসে উপস্থিত হয় সঙ্গে সঙ্গে। শাহেদকে রেখে দাও। শাহেদ আসে না, আসেন মরিয়ম। শাহেদ কই? অসহিষ্ণু গলায় জিজ্ঞেস করেন জহির সাহেব। কেন, হয়েছে কি? মরিয়মের ভয় করে, না জানি কি অনর্থ হয়। নইলে অমন করে কোনোদিন তো আগে ডাকেনি। মাকে পাশ কাটিয়ে শাহেদ এসে দাঁড়ায়। আব্বা, কিসের ধর্মঘট তোমাদের? সাহেব চুপ করে থাকে। আশা করি তুমি এর মধ্যে নেই। আমি চাই না তুমি ওসব বেল্লিকদের দলে গিয়ে ভেরো। জীবনে কোনোদিন বাপের সামনাসামনি মিছে কথা বলেনি শাহেদ, কিন্তু আজ বলল, না না নেই। তারপর আর দাঁড়ালো না, তত্তর করে সিঁড়ি ভেঙে নেমে এলো নিচে। শব্দটা মিলিয়ে এলে জহির সাহেব মরিয়মের মুখের দিকে তাকিয়ে বললেন, আমি জানতাম শাহেদ থাকবে না। শাহেদ মিথ্যে কথা বলতে চায়নি। জহির সাহেবই যেন তার কাছ থেকে মিথ্যে কথা টেনে বের করেছেন। আর তাছাড়া
সত্যি কথা কি সে বলতে পারত? সত্যি সত্যি হয়তো পারত না। নইলে দীর্ঘদিন ধরে এই ব্যাপারটা লুকিয়ে রাখলো কেন সে বাবার কাছ থেকে? নিচে নেমে এসে কান দুটো গরম হয়ে উঠল ওর। একসময় জামা গায়ে গলিয়ে বেরিয়ে এলো। না বেরিয়ে তার উপায় ছিল না। মনে হচ্ছিল বাড়িতে থাকলে তাকে কেউ গলা টিপে মেরে ফেলবে। রাজনীতি সে কলেজ জীবন থেকেই করে আসছে, কিন্তু কাউকে বলেনি বাড়িতে, কেউ জানতো না। কিন্তু মুখোমুখি এমন প্রশ্নের সামনে তাকে কোনোদিন পড়তে হয়নি। আর এই টানা পড়েনি তাকে যেন ঠেলে বের করে দিল পথে। জহির সাহেব ভেবেছিলেন আজ আর ইউনিভার্সিটিতে যাবে না শাহেদ, আর তাই খাবার সময়ে ডেকে পাঠালেন ওকে। কিন্তু পাওয়া গেল না। মরিয়মকে জিজ্ঞেস করলেন, কোথায় গেছে ও? বাইরে হয়তো। কখন? এই একটু আগে। মরিয়ম ছেলেকে বাঁচাতে চেষ্টা করেন। খেয়ে গেছে নাকি? হ্যাঁ। মরিয়মের মিথ্যেটুকু ধরতে পারলেন না তিনি। মাংসের বাটি থেকে এক টুকরো মাংস তুলে চিবুতে চিবুতে ভাবলেন শাহেদের কথাই। শঙ্কিত হলেন। তবে কি? না, তেমন ভয় নেই। নিজের মনেই আশ্বস্ত হলেন তিনি। বেলা যতই বাড়তে লাগলো ক্রমে ক্রমে সেই শঙ্কাটুকু আবার ফিরে এলো। এতক্ষণেও শাহেদ ফিরছে না কেন? ভাবলেন এমন তো কতদিনই হয়, আজও হয়তো তেমন ধরা কিছু হয়েছে। কিন্তু কেন যেন সে কথায় ভেতর থেকে তেমন সায় পেলেন না তিনি। বারবার মনে হলো শাহেদ হয়তো গিয়ে ধর্মঘটীদের সঙ্গে মিশেছে। উত্তেজিত হয়ে উঠলেন তিনি। পায়চারি করলেন ঘরের ভেতর। জানলা দিয়ে আম গাছটার ওপরে নিরর্থক তাকিয়ে থাকলেন। মনের ভেতরে কিছু একটা যেন তালগোল পাকিয়ে ফুলে ফেঁপে দু চোখ দিয়ে বেরিয়ে আসতে চাইল। সান্ত্বনা খুঁজলেন। তাঁকে অমান্য করবার মতো দুঃসাহস শাহেদের কোনো দিন হবে না। হ্যাঁ, কোনো দিনই হবে না। এক মনে বসে একটা চিঠির ড্রাফট করছিলেন জহির সাহেব। এমন সময় মাঝপথে একটা অস্পষ্ট অথচ নিশ্চিত আওয়াজ তার কানে ভেসে আসে। শিকারী বেড়ালের মতো কান খাড়া করে শোনেন খানিক। ধীরে ধীরে আওয়াজটা স্পষ্ট হয়ে আসে। 10 দিক থেকে তাকে ছেকে ধরে। কি এক অদ্ভুত কৌতূহল ভর করে তিনি জানলার ধারে এসে দাঁড়ান। একটু পরেই মিছিলটা স্পষ্ট চোখে পড়ে তাঁর। এতক্ষণ যা হাজার হাজার শরীরের একটা মিছিল ছিল, এখন তা যেন টুকরো টুকরো হয়ে গেল। মুখগুলো আস্তে আস্তে স্পষ্ট হয়ে উঠল। জানলার ওপারে সবুজ মাঠ, তারপর পথ। সেই পথের ঢালু বেয়ে মিছিল তরঙ্গের মতো কাঁপতে কাঁপতে ফুলতে ফুলতে এগিয়ে চলেছে। জহির সাহেব মুঠোর ভেতর ক্র্যাচটা ধরে একটা মুখ খোঁজেন সেখানে। প্রথম 4 জনের ভেতরেই খুঁজে পান শাহেদকে। জহির সাহেব নিষ্পলক চোখে তাকিয়ে থাকেন কতক্ষণ। বিশ্বাস হচ্ছে না তার। মনে হচ্ছে বুঝিও শাহেদ নয়, কিন্তু সে মুহূর্তের জন্য। শাহেদের কপালে ফোঁটা ফোঁটা ঘাম। বাঁ হাতে ঘাম মুছতে মুছতে পেছনের দিকে একবার ফিরে তাকায়। তারপর শরীর ও মনের সমস্ত শক্তি দিয়ে স্লোগান দেয়, আগুন ধরিয়ে দেয় যেন সেই উচ্চারণ সমস্ত মিছিলে। একটি শব্দের বিস্ফোরণ যেন 10 দিকে কাঁপিয়ে তোলে। জহির সাহেব চমকে এক পা পিছিয়ে আসেন। দ্বন্দ্বযুদ্ধে আহ্বানের মতোই কানে এসে বাজল শাহেদের কণ্ঠস্বর। তাঁরই জানলার সম্মুখ দিয়ে যেতে যেতে শাহেদ এতখানি ঔদ্ধত্যের পরিচয় দেবে ভাবতে পারেননি, ভাবতে পারলেন না তিনি। চিৎকার করে উঠলেন পাগলের মতো, গোটা বাড়িটা স্তব্ধ করে দিয়ে, মরিয়ম! অদ্ভুত ক্ষিপ্রতার সঙ্গে সিঁড়ি ভেঙে এসে দাঁড়ালেন নিচের বারান্দায়। সেখানে মরিয়ম চুপ করে দাঁড়িয়েছিলেন। জহির সাহেব ডান হাতে মুঠো করে দস্যুর মতো চেপে ধরলেন মরিয়মের বাম বাহু। প্রচন্ড ঝাঁকি দিয়ে গলা ফাটিয়ে বললেন, সাহেবকে দেখেছ? আমি ওকে খুন করে ফেলবো, বেঈমান ডাকাত! মরিয়ম পাথর হয়ে গেছেন। জহির সাহেব থুতু করে থুতু ছিটলেন খানিক। তোমার ছেলেকে এবার রক্ষা করো মরিয়ম, তোমার গুণধর ছেলেকে রক্ষা করো, দেশ উদ্ধার করতে লেগেছে। চিবিয়ে চিবিয়ে তিনি বলেন ভূতগ্রস্ত রোগীর মতো, রাজনীতি করে জেলের ভাত খেতে স্বাদ গেছে, বারণ শোনে না, এত বড় সাহস তোর!
এমন ছেলে পেটে ধরেছ তুমি? আমার মুখে চুন কালি দিতে চায়? নুন খাইয়ে মেরে ফেলতে পারোনি দুধ বয়সে? একটা খ্যাপা ঝড়কে যেন আগলাচ্ছেন মরিয়ম। স্বামীর এমন ভীষণ মূর্তি তিনি কোনো কালে দেখেননি, কিন্তু বিস্মিত হলেন না। স্বামীকে তিনি আজ 24 বছর ধরে জানেন, মরিয়ম আজও জানতেন। বাইরে সম্পূর্ণ বারান্দা ঘুরে এলেন জহির সাহেব অস্থিরতায়, উত্তেজনায়। পুতুলের মতো আশেপাশে পরিচিত জনদের ঠেকল তাঁর। তারপর সিঁড়ি দিয়ে দোতলার ঘরে গিয়ে যখন ক্র্যাচের ভারী শব্দটা ডুবে গেল, তখন সারা বাড়িতে যেন প্রেতের ছায়া নেমে এলো। নিস্তব্ধতা, শুধু একটু জোরে শুকনো বাতাস বইছে। এমনকি স্কুল থেকে রিজিয়াকে নিয়ে যে মোটর গাড়ি বারান্দায় এসে দাঁড়ালো, তারও শব্দ পাওয়া গেল না। সন্ধ্যার অন্ধকার ক্রমেই পুরু হয়ে আসছে। পথের বাতিগুলো এখনো জ্বলে ওঠেনি। শাহেদ চোরের মতো এসে ঢুকল। পা দুটো তার ভয়ে আড়ষ্ট, আর বুকখানা অসম্ভব রকমে ঢিপঢিপ করছে। যতটুকু সাহস জড়ো করে সে ঘরমুখো হয়েছিল, ঠিক ততটুকু ভীতি তাকে ছেঁকে ধরল এখন। গেটের পাশে দাঁড়িয়েছিল রিজিয়া। তাকে দেখে প্রায় চেঁচিয়ে ওঠে, বড় ভাই। শুকনো গলায় শাহেদ তাড়াতাড়ি বলে, চুপ, চুপ কর না বউটি। রিজিয়া থামল। ও জিজ্ঞেস করে ফিসফিস করে, মা কই রে রিজি? মা খাবার ঘরে। শাহেদ এগিয়ে যায় সেদিকে। মামুনি। মরিয়ম চমকে ওঠেন, কে? ও। শাহেদের মুখখানে যেন জ্বরের রোগীর মতো হয়ে উঠেছে। জিভ দিয়ে ঘন ঘন ঠোঁট ভিজিয়ে নিচ্ছে। খিদে পেয়েছে মা? মরিয়ম নিষ্প্রাণ কণ্ঠে উচ্চারণ করেন। বসো। বাবা, বাবা কিছু বলেছেন নাকি? শাহেদ এত আস্তে আস্তে কথাগুলো বলল যে ভালো করে শোনা গেল না। মুখ ধোবে না? কাপড় ছাড়বে না? মরিয়ম শাহেদের দিকে পিছন ফিরে আলমারিতে কি যেন খুঁজতে খুঁজতে বলেন, কিন্তু ওর নড়বার কোনো লক্ষণই দেখা গেল না। জহির সাহেবের ঘরে বাতি জ্বেলে দিয়ে এলো কাশেম। মোমবাতির মতো গরম বিজুলি আলোটা উজ্জ্বল আলোয় কামরা ভরে দিল। রূপোর সমাধান ঘিরে নেমে এলো বর্ণালী আলো। চুপ করে বসে থাকাটা ভারী বিশ্রী, অথচ কি যে করবেন ভেবে পেলেন না তিনি। একসময়ে করেসপন্ডেন্স ফাইলটা টেনে নিলেন জহির সাহেব। দু একটা চিঠি উল্টালেন অন্যমনস্কভাবে। কিছুতেই মনটাকে বাগ মানাতে পারছেন না তিনি। নিজের অজ্ঞাতসারেই ফাইল থেকে চোখ সরিয়ে আনলেন। এত উত্তেজিত হওয়া কি যুক্তিসঙ্গত হয়েছে তাঁর? কেন নয়? শব্দ হয়ে বেরিয়ে এলো মনের প্রশ্নটা। কেন নয়? আবার নিজেকে প্রশ্ন করেন তিনি। শাহেদকে তিনি ভালোবাসেন সত্যিকারের, তবু কেন আজ এত বিরূপ হয়ে উঠলেন তাঁরই ওপর? বুঝিবা, যাকে সবচেয়ে ভালোবাসা যায় তাকেই শুধু সামান্যতম কারণে সবচেয়ে দূরে সরিয়ে দেওয়া যায়। কিন্তু সত্যিই সামান্যতম কি? না, নিশ্চয়ই না। জহির সাহেব সংক্ষেপে ওঠেন। ডান পা মেঝের ওপর অনাবশ্যক একবার ঠোকেন। যে সরল রেখায় তিনি শাহেদকে চালিয়ে নিয়ে যাচ্ছিলেন, সেখান থেকে সে সরে এসেছে। মোড় ঘুরেছে নিজ খেয়াল খুশি মতো। বারবার সেই ঔদ্ধত্যকে মনে পড়ে তাঁর, আর দুকান ঝাঁকি দিয়ে তাকে দূরে সরিয়ে দেবার চেষ্টা করেন তিনি। মরিয়মকে ডাকবেন নাকি একবার? ক্র্যাচ টেনে উঠে দাঁড়ালেন। টেবিলের দিকে মুখ করে দাঁড়িয়ে রইলেন কয়েক মুহূর্ত। আবার বসলেন আরাম চেয়ারে। ডাকলেন, কাশেম। জি। কাশেম এক মুহূর্তে উপস্থিত হয় কামরায়। আম্মাকে ডাকো। মরিয়ম এসে দাঁড়ালেন স্বামীর মুখোমুখি। জহির সাহেব চোখ তুলে একবার তাকান। চুপচাপ, কেউ কোনো কথা বলছে না। ডেকেছিলে? মরিয়ম কথা বলেন। শরীফের মাস্টার এসেছে? এইমাত্র এলো। ফার্ম থেকে কেউ এসেছিল? কই না তো। মরিয়ম বুঝতে পারেন না স্বামী কি এই জন্যই তাকে ওপরে ডেকে এনেছেন। জহির সাহেব কি যেন বলি বলি করছেন, হয়তো এইমাত্র বলবেন। একটু বাদেই মুখ খুললেন। ও এসেছে?
কে? মরিয়ম জানেন শাহেদের কথা জিজ্ঞেস করছেন। এখনই হয়তো অনর্থ করবেন, প্রলয় ঘটে যাবে। তাই যতটুকু সময় রেখে রেখে বাঁচানো যায় সেই চেষ্টাই মারিয়ামের। এসেছে নাকি? হ্যাঁ। জহির সাহেব চকিতে চোখ তোলেন। কি ভাবেন অনেকক্ষণ। একসময় তার সারাটা শরীর ঝাঁকিয়ে উঠল। হ্যাঁ মরিয়ম, শাহেদকে বলবে যে। নিঃশ্বাস হঠাৎ বন্ধ করে দাঁড়িয়ে থাকেন স্বামীর দিকে তাকিয়ে। স্বামী মাঝপথে হঠাৎ থেমে গেলেন, দরজার দিকে মুখ ফেরালেন। পদশব্দ, নিরেট একটা পায়ের আওয়াজ নিচু তলায়, বাইরের বারান্দায়। এক এক করে এগিয়ে এসে বিমানানভাবেই থেমে গেল। জহির সাহেব আরও সোজা হয়ে বসেন। কিসের যেন আভাস পান তিনি, আর বুকখানা উদ্বেল হয়ে উঠল। মিঠে ব্যথার মতো এক ধরনের অনুভূতি ছড়িয়ে পড়ল পা থেকে মাথা অবধি, কিন্তু বাইরে থেকে বিন্দুমাত্র বোঝা গেল না। শুনলেন কে যেন বলছে, মিস্টার জহির আহমেদ বাড়ি আছেন নাকি? বুঝলেন ওরা কারা। কাশেমকে বললেন ওপরের ঘরে পাঠিয়ে দিতে। মরিয়ম সরে যান পাশের কামরায়। জহির সাহেব নড়ে চড়ে বসেন চেয়ারে, ডান হাতে ক্র্যাচটা ধরেন মুঠো করে শক্ত করে। সারাটা মুখে ছড়িয়ে দেন আভিজাত্যের অভিব্যক্তি। তারপর দাঁতে দাঁত চেপে অপেক্ষা করেন উৎকর্ণ হয়ে। বড় দারোগা সাহেব পর্দা সরিয়ে ঘরে এসে ঢুকতেই জহির সাহেব উঠবার চেষ্টা করেন। দারোগা বাধা দেন। প্লিজ ডোন্ট গেট আপ মিস্টার আহমেদ। বসুন। একখানা চেয়ার দেখিয়ে দিলেন তিনি। থ্যাঙ্কস। যেন দর্শন প্রার্থীকে কৃতার্থ করলেন এমন ভাব জহির সাহেবের চোখে। আশা করি মিস্টার আহমেদ আপনার শরীর ভালো? হ্যাঁ ভালো বই কি। আরও দু একটা কথা বললেন দারোগা সাহেব সসম্ভ্রম সুরে। জহির সাহেব কাটা কাটা মাপা কথায় উত্তর করলেন তার। একটু পরে দারোগা সাহেব টুপির ওপর হাত বুলোতে বুলোতে বললেন, আমরা আপনার বাড়ি সার্চ করে দেখতে এসেছি। বেশ, আশা করি আপনার কোনো অসুবিধে? নিশ্চয়ই না। আপনি কাউকে উইটনেস? প্রয়োজন নেই, আপনারা বাড়ি সার্চ করুন। জহির সাহেব যেন আলস্যই চোখ বুঝলেন। যখন ওরা চলে গেল তখন মরিয়ম ছলছল চোখে পাশের কামরা থেকে বেরিয়ে এলেন। দেখলেন স্বামী চুপচাপ তখনও সিঁড়ির ওপর দাঁড়িয়ে রয়েছেন, ক্র্যাচে অসম্ভব রকমে ভর করে। বললেন, তুমি শোবে না? মরিয়মের কণ্ঠস্বর বাষ্পরুদ্ধ। হ্যাঁ মরিয়ম, আমি ঘুমোব। কিন্তু ঘুম এলো না তার। চোখ বুঝলেই শাহেদের মুখ হাজারখানা হয়ে ভেসে ওঠে, মিলিয়ে যায়, আবার স্পষ্ট হয়ে ওঠে। শাহেদকে ওরা ধরে নিয়ে গেছে। যখন দারোগা সাহেব নিচে নামবার জন্য উঠে দাঁড়ালেন তখন তিনি পেছন পেছন এগিয়ে এসেছিলেন। সিঁড়ির নিচে একটা বাতি জ্বলছিল, ঠিক তার পাশে শাহেদ দাঁড়িয়ে। বাড়ি এসে যে শার্ট পরেছিল সেটা এখনো গায়ে। আওয়াজ পেয়ে শাহেদ মুখ তুলে তাকিয়েছিল। চোখে চোখ পড়ল তাঁর, সম্মোহিত। সকালের সেই নিষেধের পর ওকে আর সামনাসামনি দেখেননি তিনি। এতখানি বদলে গেছে মুখের আদল যে ভালো করে ঠাহর করা যাচ্ছিল না ওকে। চমকে উঠেছিলেন প্রথমবার। অজান্তে এক ধাপ নেমে এসেছিলেন সিঁড়িতে। শাহেদের দৃষ্টিতে কি ছিল? ভয় না ঘৃণা? জহির সাহেব আর ভাবতে পারেন না। টলটে টলটে গিয়ে আরাম চেয়ারায় বসেন। ঘৃণা? ওর সামনাসামনি দাঁড়িয়ে মনে হয়েছিল তাঁর যেন লকলকে আগুনের অতি কাছে দাঁড়িয়ে আছেন। গায়ে আঁচ লাগছে তাঁর। মনে হয়েছিল, কি মনে হয়েছিল ভাবতে ভয় করে। সব তালগোল পাখি আসে, কিন্তু বুঝতে দেননি জহির সাহেব, কাউকে বুঝতে দেননি। 54 বছরের সমস্ত শক্তি দিয়ে তিনি মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন।
একবার মনে হয়েছিল মাথা ঘুরে পড়ে যাবেন সিঁড়ির ওপর, কিন্তু তিনি তা হতে দেননি। চমক ভেঙেছে মরিয়মের কথায়, তুমি শোবে না? বিকেল থেকে যে শুকনো বাতাসটা বইছিল এখন তা উদ্দাম হয়ে উঠল। জহির সাহেব জানলা দিয়ে বাইরের দিকে তাকালেন। কয়েকটা আম পাতা বাতাসে ছিঁড়ে গিয়ে ঘরের ভেতর ছড়িয়ে পড়ল। দু একটা পাতা তাঁর নাকে মুখে এসে লাগল। 22 বছর আগে পোঁতা আম গাছটা উন্মত্ত বাতাসের ঝাপটায় দুলছে, ডালগুলো কাঁপছে, জিজ্ঞাসা চিহ্নের মতো কুঁকড়ে আসছে। উঠে দাঁড়াতে চেষ্টা করলেন তিনি। ভুল হলো। ক্র্যাচ নিতে 6 বছরে এই প্রথমবার ভুল করলেন জহির সাহেব। পড়ে যেতে যেতে টাল সামলাতে গিয়েও পারলেন না। ঘরের ভেতর বাতাস দাপাদাপি করছে, কেমন একটা গন্ধ বাতাসে, অপরিচিত। মেঝের ওপর মুখ থুবড়ে পড়ে জহির সাহেব সেই গন্ধটা শুঁকতে লাগলেন, ইচ্ছায় এবং অনিচ্ছায়।